আর এই সরকারের মধ্যে তো কিছু দলের প্রতিপক্ষপাত আছেই, যেমন যখন জাতিসংঘে তিনি গিয়েছেন তখন কেবলমাত্র 3টি দলকে ডেকেছেন, বিনিয়োগ সম্মেলনের সময় 3টি দলকে ডেকেছেন। আওয়ামী লীগ তার নিজের কিছু ভুলের কারণে বা নিজের কিছু অন্যায়ের কারণে নির্বাচনটা করতে পারছে না। আর আওয়ামী লীগ যাদেরকে আটক করে রেখেছিল বা ইলেকশন করতে দেয় নাই, সেখানে তো তারা নানান ধরনের প্যাচ করে আগে থেকেই নির্বাচন তারা একা একা করবে, আগে থেকেই নির্বাচন তারা হতে দিবে না এবং নিজেরাই জিতবে, এই ধরনের মেকানিজম করেছিল। তো এখনকার নির্বাচনের যে এক ধরনের বিধিনিষেধ, সেটা আর আগে যে আওয়ামী লীগ যা করেছে দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আর এরকম যদি একটি নির্বাচনের মধ্যে দিয়ে কোন একটি দল একপাক্ষিক ভাবে ক্ষমতায় আসে, এটা নিয়ে অনেকবার বলেছেন যে নির্বাচন পেছানোর সাধ্য কারো নাই বা নির্বাচন হবেই। তো আমার মনে হয় নির্বাচন হবে। আর তাছাড়া নির্বাচন এই মুহূর্তে পেছানোর সুযোগ নাই, এই কারণে যে রাজনৈতিক দলগুলি মাঠে চলে গিয়েছে, তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, তাদের যারা সমর্থক সদস্য তারা যুক্ত হয়ে গিয়েছেন, প্রার্থীরা খরচ করে ফেলেছেন। ঢাকা সহ বিভিন্ন শহরে পোস্টার, ব্যানার, ডিজিটাল যেসব স্ক্রিন আছে সেইখানে প্রচারণা শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রায় ঘোষণাই করে দিয়েছেন। এই সবকিছু মিলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে নির্বাচন পেছলে পরে একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণে নির্বাচন হবে বলে আমার ধারণা। সেই আশাবাদ আমরা করতেই পারি এবং আমরা প্রত্যেকেই চাই যে নির্বাচনটি অন্তত হোক সুষ্ঠু সুন্দর ভাবে, কিন্তু এর মধ্যে এই সুষ্ঠু সুন্দর এর সাথে আরো একটি শব্দ অন্তত ভারত বলছে যে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণী নির্বাচনে তারা দেখতে চায়। সেই সুযোগ কি আছে আপনার মনে হয়? না, আমার মনে হয় সেটা নাই, কেননা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এটা বলেছেন। এমনকি নির্বাচন কমিশনও বলেছে যে তারা এই ধরনের কোনো সমঝোতায় আসে নাই এবং এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং যেহেতু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, কার্যক্রমে স্থগিত আদেশ আছে, স্থগিতাদেশ, ফলে এখান থেকে এটা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসা, এটা আমার মনে হয় না যে ফেব্রুয়ারির মধ্যে সম্ভব। এবং আরো বিষয় রয়েছে, তাদের নেতাকর্মী অনেকেই কারাগারে আছেন, অনেকে দেশের বাইরে আছেন, মামলা আছে, মামলাগুলির যে বিচার আচার সেগুলি শেষ হয় নাই। তো এই সবকিছু মিলে আমার মনে হয় না যে আহ, নির্বাচনে অংশগ্রহণ করার মতো অবস্থা আওয়ামী লীগের আছে। ফলে আমার ধারণা যে এটা হবে না। একদিকে ভারতের চাপ বা আন্তর্জাতিক বিশ্বের অনেক স্টেক হোল্ডারের বাংলাদেশের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা যেমন ইনক্লুসিভ নির্বাচন চায়, আবার আমরা আরেকদিকে দেখতে পাচ্ছি যে নির্বাচন চায় না এমন একটি গোষ্ঠী বা কয়েকটি গোষ্ঠী দেশের মধ্যেই রয়েছে। সরাসরি সরাসরি নামগুলি আমরা উচ্চারণ করতে পারি এবং তাদের প্রতি মানুষের প্রচন্ড একটা বিশ্বাস যে এই মুহূর্তে যতটা তারা ক্ষমতার স্বাদ পাচ্ছে, এটি ধরে রাখতে নির্বাচন পেছানোর একটি প্রক্রিয়া তাদের মধ্যে রয়েছে, উদ্দেশ্য রয়েছে, যেমন গণভোটের দাবি করা, পিয়ার পদ্ধতি ইত্যাদি নানান ধরনের জটিল দাবি দেওয়া সামনে আনা হচ্ছে। আপনার কি মনে হয় যে এগুলো তারা এমনি এমনিই বলছে, নাকি বিশেষ উদ্দেশ্য থেকে নির্বাচনকে বিলম্বিত করতে? এর মধ্যে অনেক ধরনের অভিযোগ উঠেছে, খোদ বিএনপি এই অভিযোগটি জানিয়েছে। আপনার কি মনে হয় তারা কি একেবারে কোন ধরনের ছক না কষেই এই ধরনের কথা বলছে? বসে থেকে না এটা বলা খুবই কঠিন। তবে একটি পক্ষ বা কিছু পক্ষ তো আছে, তারা মনে করে যে নির্বাচন পেছালে ভালো হয়। তারা টক শোতেও বা বিভিন্ন জায়গাতেও তারা এটা বলেছে যে এই সরকার দীর্ঘমেয়াদে থাকলে ভালো, 5 বছর মেয়াদ পূর্ণ করা উচিত। তো এই ধরনের তো কিছু মতামত আছে। তবে আমার মনে হয় না যে যারা এটা চাচ্ছে তারা খুব একটা সফল হবেন, কেননা নির্বাচন থেকে সরে আসার কোনো পথ তো এখন এই মুহূর্তে নাই। আপনার সাথে যদি আরেকটু জড়িয়ে দিই, এটাও চর্বিত চর্বণ যে এই সরকারের অনেক প্রতিনিধি রয়েছে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য, পশ্চিমা থেকেই এসেছে, তাদের নাগরিকত্ব এখনো রয়েছে সেসব দেশের। অতএব তারা তো তাদের স্বার্থগুলোই উদ্ধার করার চেষ্টা করছে পশ্চিমাদের স্বার্থ বাস্তবায়নের। সেই তার একটা এক্সাম্পল চট্টগ্রাম বন্দরের চুক্তি। তো এর মধ্যে ফেব্রুয়ারির আমরা নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচন বিলম্বিত করারও সেদিক থেকে একটি প্রক্রিয়া আন্তর্জাতিক বিশ্ব থেকে বা স্বার্থ সংশ্লিষ্ট ভবিষ্যতে থেকে হতে পারে কিনা, অথবা এই নির্বাচনে তাদের গোছানো পুতুল সরকার আনার জন্য সেই ধরনের কোনো খেলা এখনো পর্যন্ত থাকতে পারে কিনা। প্রথমত, এই যে চুক্তিগুলি হয়েছে এই চুক্তিগুলি আওয়ামী লীগের সময়ও এই আলাপ আলোচনা চলছিল। এই চুক্তিগুলো কিন্তু এমন নয় যে এরা আলোচনা করে এটি করেছেন, এটা আওয়ামী লীগের সময় থেকে আলোচনা চলছিল, কিন্তু তারা খুবই তাড়াহুড়া করে এই চুক্তিগুলি স্বাক্ষর করে ফেলেছে। এই তাড়াহুড়াটা নিয়ে মূলত আপত্তি, কেননা যারা আপত্তি জানিয়েছেন তারা বলছেন যে এত দ্রুততার সঙ্গে কেন করতে হবে, আর যেহেতু এরা অন্তর্বর্তী সরকার এরা কেন করবেন, একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার এটা করলে তারা বলছেন, বা ক্ষেত্র বিশেষে আমিও মনে করি যেটা নির্বাচিত সরকার হলে অনেক বেশি জবাবদিহিতাও থাকতো, প্রশ্ন তোলার সুযোগও কমে যেত। কিন্তু যে জায়গাটি আপনি প্রশ্ন করেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বাইরের কোনো শক্তি চেষ্টা করবে কিংবা কেউ প্রভাব খাটাবে, এটাও আমার মনে হয় যে খুব একটা সফল হবে না। এই কারণে যে মানুষ তো নির্বাচন চায় এবং নির্বাচন কেউ পিছিয়ে দিতে চাইলে সেটা মানুষ সহজভাবে নেবে না।
আর আরেকটি বিষয় আপনি বলেছেন যে আহ, নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের নামে সকলেই অংশ নিতে পারবেন কিনা। আমার মনে হয় না যে এটা করার কোনো সুযোগ অন্তত এই আগামী নির্বাচনে হবে। এই কারণে যে আপনি নর্মালি চিন্তা করেন, হাতে বেশি সময় নাই, নভেম্বরের অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে, ডিসেম্বর আর জানুয়ারি 2 মাস, এই 2 মাসের মধ্যে কোনোভাবেই একটি ভঙ্গুর অবস্থা থেকে আহ দল উদ্ধার করে নিয়ে এসে অন্তত আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করা সম্ভব না। আর নির্বাচন পিছিয়ে দিলে যে ধরনের অস্থিরতা তৈরি হবে, সেটাও আমার ধারণা যে কেউ চাইবে না। বিদেশি কোনো শক্তির যদি চাপ থাকেও আমার মনে হয় না যে এটা খুব একটা সফল হবে। আর এই সরকারের মধ্যে বিদেশ থেকে আসা লোকেরা আছেন, এটা সত্যি কথা, বা বিদেশ থেকে আনা অনেক কনসালটেন্ট বা অনেক ধরনের কমিটির চেয়ারম্যান তারা কাজ করেছেন, এটা ঠিক। কিন্তু এজেন্ডা বাস্তবায়নের বিষয়টা আমি এইভাবে অভিযোগ করতে পারবো না, এই কারণে যেটা একটা প্রমাণহীন অভিযোগ। কিন্তু যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে একটু দৃষ্টিকটু, সেটি হচ্ছে যে যথেষ্ট উপযুক্ত লোক থাকা সত্ত্বেও প্রচুর লোক আনা হয়েছে বিদেশ থেকে যারা আহ, এক ধরনের পছন্দের ভিত্তিতে এসেছেন। এমন নয় যে একই ধরনের ব্যক্তি বাংলাদেশে ছিলেন না, বা শুধু বাংলাদেশের পাসপোর্টধারী এরকম ব্যক্তি নেই, ব্যাপারটি তা নয়। এখন কেন এইভাবে বিদেশ থেকে আনতে হয়েছে, এটা যারা এনেছেন তারা ব্যাখ্যা দিতে পারে না। নিরপেক্ষতার কথা বিএনপি আরো মাসখানেক আগে থেকে সরাসরি বলে আসছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে, এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যুটি ছিল সেটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি ঘটেছে, যদিও তা এই নির্বাচন থেকে বাস্তবায়ন হবে না। কিন্তু যেহেতু শিডিউল ঘোষণার আর মাত্র 15-20 দিন রয়েছে, আমরা দেখছি যথেষ্ট বিতর্কিত ব্যক্তিরা এই সরকার রয়েছে, একেবারে দলীয় দলীয় উদ্দেশ্যে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের পক্ষ থেকে এখনো কোনো ধরনের নরম চলন আমরা দেখছি না। নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবে বলে মনে হয় আপনার বর্তমান সরকার নির্বাচনকালীন সময়? নিরপেক্ষতা আসলে দুই ভাবে পালন করতে হয়। একটা হচ্ছে আপনি আসলেই নিরপেক্ষ, আর একটা হচ্ছে যাদের প্রতি আপনি নিরপেক্ষ আচরণ করছেন তাদের পারসেপশন বা তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে আপনাকে নিরপেক্ষ মনে হতে হবে। তো এই সরকারের বেশ কিছু কাজকর্মের কারণে তারা যে খুব একটা নিরপেক্ষতা দেখাতে পেরেছেন, সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয় নাই আর কি। কেননা তারা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দলকে পক্ষপাত করেছেন, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিকে পক্ষপাত করেছেন, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিষয়কে অধিকতর গুরুত্ব দিয়েছেন অন্যান্য বিষয়ের চেয়ে, এবং ক্ষেত্র বিশেষে তারা পাওয়ার ওভার এক্সারসাইজও করেছেন। ফলে তারা যদিও নিরপেক্ষ হনও, মানুষ যে তাদেরকে ঠিক নিরপেক্ষ সরকার মনে করবে এটা নাও হতে পারে। এদেরকে নিরপেক্ষ হতে গেলে এখন যেটা করতে হবে সেটি হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মতো হতে গেলে অন্তত কিছু উপদেষ্টার পরিবর্তন আনা, কিছু কি পোস্ট বা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা দরকার, এবং পাশাপাশি কিছু কিছু কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। যেমন এই যে চুক্তি স্বাক্ষর করা, কোনো কিছু বরাদ্দ দেওয়া, তারপরে নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, এই জিনিসগুলি আমার মনে হয় যে তাদেরকে বন্ধ করে দিতে হবে। তারপরও এই 2 মাসের মধ্যে তারা নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তৈরি করতে পারবেন সেটা হবে না। এর একটা বড় কারণ হচ্ছে যে এই সরকারের একাধিক উপদেষ্টা নির্বাচন করবেন, এবং আহ উপদেষ্টা বের হয়ে গিয়ে দলও তৈরি করেছেন। ফলে এই সরকারের মধ্যেই পক্ষপাতমূলক ব্যক্তিরা তো শুরু থেকে ছিলেন, কেননা যিনি দল তৈরি করেছেন তিনি তো শুরু থেকেই একজন এনসিপি পন্থী মানুষ, তাই না? আরো একজন উপদেষ্টা বলেছেন